ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার অর্থাৎ প্রাথমিকের যে 32,000 নন ট্রেনদের চাকরি বাতিল মামলার চূড়ান্ত শুনানি কিন্তু ডিভিশন বেঞ্চে হচ্ছে। আজকে কোনো কারণে একটু দুটোর পরে গিয়ে প্রায় 2:32 নাগাদ মহামান্য ডিভিশন বেঞ্চ জাস্টিস তপব্রত স্যারের ডিভিশন বেঞ্চ কিন্তু আজকে বসে এবং সেক্ষেত্রে 32,000 যে মামলা তার শুনানির হিসাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী অর্থাৎ কিশোর দত্ত স্যার আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্যার প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে তিনি কিন্তু সাবমিশন দেন। দ্বিতীয় দফার তার সাবমিশন ছিল। এখন তিনি যে বিষয়টা আজকে কোর্টের কাছে বললেন তাতে করে কিছু জিনিস পরিষ্কার হয়েছে। সেটা হচ্ছে যে কোনো দুর্নীতি হয়নি। প্রাথমিকের যে 42,949 প্রাথমিক শিক্ষক নাকি এই পদ্ধতিতে তিনি কিছু খুঁজে পাচ্ছেন না, কোনো দুর্নীতি কিছু নেই। সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ কোঅর্ডিনেট বেঞ্চ জাস্টিস গাঙ্গুলির যে রায় দিয়েছেন সেই রায়টা ভিত্তিহীন, অযৌক্তিক। এই সাবমিশনগুলোই প্রতিস্থাপন করার চেষ্টা করে এন্টায়ার প্রায় 2 ঘন্টা 10 মিনিট 52 সেকেন্ডের যে শুনানি হয়েছিল সেই পর্বে। এমন অনেকগুলো অনেকগুলো সুপ্রিম কোর্ট এসএসসি অনলাইন জাজমেন্ট তিনি ওখানে দেখান এবং সেক্ষেত্রে তিনি এই বিষয়ে নিষ্পত্তি করার চেষ্টা করেন যে সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্ট রয়েছে যেখানে কি এই ধরনের রায় দেওয়া যায় না, এগুলো বেসলেস বা বিভিন্ন রকম ইন্টেনশনালি করা, প্রি প্ল্যান্ড অর্থাৎ প্রি অ্যাজাম্পশন করে এগুলোকে করা হয়েছে। এটা হচ্ছে তো ওটা হচ্ছে তাহলে এটা হবে, বা সেই দর্শনের যুক্তির মতন যুক্তি, এ খারাপ সে খারাপ তবে এও খারাপ, এরকম একটা বিষয় তিনি দেখতে চাইছেন। তো সেই ক্ষেত্রে অনেকগুলো বিষয় অ্যাকচুয়ালি এটা এক পক্ষের শুনানি, এখন হয়তো যারা বঞ্চিত তাদের হয়তো শুনতে খারাপ লাগবে বা তাদের মধ্যে আরে কিছুই তো হচ্ছে না, সব তো তাদের পক্ষে, যারা ইন সার্ভিস তাদের পক্ষে মনে আরে আমাদের হয়ে বলছে। বাট বাদী পক্ষ বলার পরে যখন বিবাদী পক্ষ বলা শুরু করবে তখন আলটিমেটলি মেন জিনিসগুলো বোঝা যাবে, মানে মেন টুইস্টটা সেখানে আসবে। এবং ঘটনাবহুল যে ঘটনার দৌলতে যখন সিঙ্গেল বেঞ্চে মামলা চলছিল একদম শুধুমাত্র অ্যাপটিউড টেস্টের জন্য অর্ডার কপি বলে দেখবেন শুধু অ্যাপটিউড টেস্ট আর ইন্টারভিউর জন্য টোটাল প্যানেল বাতিল করেনি। ওখানে বলা আছে যে SC ST OBC নাম্বারের থেকে জেনারেল কাট অফ মার্কস কী করে কম হয় এই বিষয়টা নিয়ে অ্যাসার্টেন করা হচ্ছে এবং একাধিক বিষয় ওখানে অ্যাসার্টেন করা আছে। এবং তারপরে তো আরও জিনিস রয়েছে, রিজার্ভেশন পয়েন্ট রয়েছে। তো মোদ্দা কথা ছোট্ট করে যদি আপনাকে একটা কথা বলি, মানে বিবাদী পক্ষ তো কারণ শুনতে সময় লাগবে, কারণ 12ই জুন ডিভিশন বেঞ্চ, সেক্ষেত্রে 12ই জুন মামলার মানে কিশোর দত্ত স্যারকে লাস্ট সাবমিশন রাখার জন্য বলা হয়েছে এবং তারপরে 13 তারিখ এবং 16 তারিখ যারা ইন সার্ভিস তাদের তরফ থেকে ইচ্ছা প্রকাশ করেছেন বিচারপতিদ্বয় যে তারা যাতে 13 এবং 16 তারিখেতে শেষ করে, বাট সেটা অর্ডার কপিতে লেখেননি। 12 তারিখেই 2টোর সময় এই মামলার শুনানি হবে এবং অ্যাডভোকেট জেনারেল স্যার কিশোর দত্ত স্যারই বলবেন সেক্ষেত্রে আরেকবার। অ্যাকচুয়ালি ডিলে করার কোনো কারণ নেই, কারণ একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, ওই দিনও তাই বলবেন। একটা জাজমেন্ট কপি দেখানো যা 100টা জাজমেন্ট কপি দেখানো সেই একই ব্যাপার। 2 to 6 আওতে কী পড়ে কি না পড়ে সেটা তো বিবাদী পক্ষের আর্গুমেন্ট যখন হবে তখন বিষয়গুলো জানা যাবে। বাট আমি ছোটো করে কয়েকটা কথা আমাদের চ্যানেলে তোলো যেগুলো আমরা দেখেছি এন্টায়ার 42,949 নিয়োগের ক্ষেত্রে। প্রথম কথা, 2014 টেট থেকে এক দফায় প্রথম প্রশ্ন এত নিয়োগ হলো কেন? প্রথম দফায় 42,949 এত নিয়োগ হলো কেন? 2012 সালে তো রিক্রুটমেন্ট হয়েছিল, হঠাৎ করে 2-3 বছরে টোটাল এত সংখ্যক নিয়োগ হলো কেন? এটা একটা বড় প্রশ্ন যে এত সংখ্যক নিয়োগ হওয়ার কারণে একটা সার্টেন জিনিস আছে। তার আগে বলি, এই যে সুপ্রিম কোর্টে এসএসসি অনলাইন এতগুলো মানে জাজমেন্টকে সাইটেশন করালেন, মানে এখানে দেখালেন, তো 2025 সালেই সুপ্রিম কোর্টের 9টা জাজমেন্ট রয়েছে যেগুলো রিটে যে থাকবে সেটা কোর্ট মনে করলে তার বাইরে গিয়েও করতে পারে। আমি জাস্ট বাইরের রাজ্যে যেতে হবে না, পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় পিটিশনারদের তরফ থেকে কখনো বলা হয়নি যে টোটাল এন্টার প্যানেল ক্যান্সেল করে দাও। দূরে যেতে হবে না, 26,000 মামলা সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে যেখানে পিটিশনাররা চাকরির দাবি করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে কোর্ট ফাইন্ড আউট করেছে, কোর্ট দেখেছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, এতগুলো 17 দফায় দুর্নীতি হচ্ছে, অ্যাসার্টেন করেছে, বাদ দিয়ে দিয়েছে 26,000 চাকরি। সুপ্রিম কোর্ট সেই অর্ডারটাকে রেখে দিয়েছে এবং তার বেশি 26,000 চাকরি চলে গেছে। সিডির এখন নেই, 9, 10, 11, 12 আর 31শে ডিসেম্বর পর্যন্ত আছে।
বেশি দূর যেতে হবে না, শুধু সুপ্রিম কোর্টের এই 26 মামলার জাজমেন্টটা ফেলে দিলেই এন্টার কৃষ্ণদত্ত স্যারের যত জাজমেন্ট তিনি সাইটেশন করলেন একটাও সব উবে যাবে, কিছু বিচারপতিদের যা বোঝাতে তারা বুঝে নেবেন। আর প্রথম কথা, এই সময়ে রিসেন্ট সময়ে আপনার ভাবুন 26,000-এ প্যানেল পাবলিকেশন হয়েছিল, ওয়েটিং লিস্ট ছিল, সব দ্য কাউন্সিল লিস্ট আপনারা দেখেছেন। র্যাঙ্ক জাম্পিং কথাটা আসছে কেন? কারণ পিটিশনাররা দেখতে পেয়েছে, মানে যারা বাইরে যারা ধরুন আনসাকসেসফুল যারা, তারা দেখতে পেয়েছে যে এই সংখ্যক থেকে এই সংখ্যক র্যাঙ্ক জাম্পিং হচ্ছে। এই ক্ষেত্রে প্যানেলই পাবলিশ হয়নি, 42,900 SMS এর ভিত্তিতে নিয়োগ হচ্ছে, রাতের অন্ধকার SMS পাঠিয়েছে যার, নিয়োগ হচ্ছে তার। আসবে বিবাদী পক্ষের আর্গুমেন্টটা শুরু হতে দিন, থাবড় আর্গুমেন্ট রয়েছে যেগুলো এই সমস্ত এই একই কথা রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরিয়ে পেঁচিয়ে 3-4টে এক লাইনে জাস্ট বলতে গেলে জাস্টিস গাঙ্গুলি তার অর্ডার মানে আগের থেকেই তিনি সাজিয়ে রেখেছিলেন, সেগুলোই দিয়েছেন। তার অর্ডার ঠিক না, এটাই তো আর্গুমেন্ট কৃষ্ণদত্ত স্যার, আর তো তেমন কিছু নেই ওর মধ্যে। কিছু এসএসসি অনলাইন দেখিয়েছে, ওরকম প্রত্যেকটা জাজমেন্ট সুপ্রিম কোর্টের যে কোনো জাজমেন্ট যেমন একদিকে জাজমেন্ট আছে আবার অন্যদিকেও জাজমেন্ট আছে, তো তিনি এটা খুঁজে পেলেন না, বারবার আনসাকসেসফুলের কথাগুলো বলছিলেন। এবং একটা বিষয় ভালো বলেছেন বঞ্চিতের তরফ থেকে, যে পিটিশনাররা চাকরির দাবি করেছে, অতএব সেই বিষয়টুকুই লাস্ট পর্যন্ত এন্টারটেনমেন্ট হওয়া উচিত। এন্টার প্যানেল বাতিল করার জায়গা নেই, নেই তা নেই, এই সমস্ত বিষয়গুলো আছে। তো সেটা তিনি বলেছেন, সেটা পিটিশনারদের ফেভারেই যাবে। আর পিটিশনার চাকরি দাবি করছে, পিটিশনার চাকরি পেয়ে গেলে হয়ে গেল। আর তো কিছু সবাই এন্টার প্যানেলকে বাতিল করতে চাইছে না, বাট কোর্ট ফাইন্ড আউট করেছে সার্টেন কিছু জিনিস, সেগুলো যেভাবে প্রতিস্থাপিত করা হয়েছে, কোন পদ্ধতিতে করা হয়েছে সেটা বড় কথা নয়। কোর্ট যেটা করেছে তার ফার্দার যদি তাদের এই কৃষ্ণদত্ত স্যার তিনি তো ছিলেন সিঙ্গেল বেঞ্চে, যদি সেই সময়কার অর্ডারে যদি কোনো রকম কিছু হতো তাহলে সেই সময় অ্যাপিল করা দরকার ছিল, সেই অ্যাপিলটা করেনি। অথচ চূড়ান্ত রায় হয়ে যাওয়ার পরে এখন তিনি এই কথাগুলো বলছেন, যেটা এখানে অযৌক্তিকভাবে বিষয়গুলো বলছেন। যখন বিবাদী পক্ষের আর্গুমেন্ট শুরু হবে তখন শেষ হয়ে যাবে গোটা বিষয়টা। এবার আরেকটা বিষয়, যে দেরি কেন করাচ্ছেন? কিছুই না, যা সরকারের তরফ থেকে যে ইন্টেনশন থাকে কিছুই তেমন বলার নেই। পরের দিনও আবার এইরকম একটা সময় তিনি আবার নষ্ট করবেন, যেখানে গিয়ে এই একই কথা ঘুরে ফিরে বলবেন। আলাদা তো বলার কিছু নেই, তিনি কিছু দেখতে পাচ্ছেন না, তার কাছে সব মরিচিকা মতন মনে হচ্ছে মরুভূমিতে। বাট যখন বিবাদী পক্ষ আর্গুমেন্ট শুরু হবে তখন দেখবেন সব দাঁড়িয়ে গেছে। যেটা মরিচিকা ছিল সেটা একটা সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্য হচ্ছে দুর্নীতির সাম্রাজ্য, সেই সাম্রাজ্য হচ্ছে বেনিয়মের সাম্রাজ্য। তার কারণ এই যে বলছে না যে বেটার মেরিট ক্যান্ডিডেট, এটা তো প্রতিস্থাপিত করতে হবে। যতগুলো ক্যান আছে, ক্যানগুলো অ্যাসার্টেন করলে 5,000 প্রার্থী পেয়ে যাবেন, মানে 2 থেকে 3,000 প্রার্থী পেয়ে যাবেন, যেখানে গিয়ে দেখবেন যে তারা কাট অফ নাম্বার থেকে বেশি নাম্বার পেয়ে তারা 8 বছর ধরে ডিপ্রাইভ। খুঁজে পাচ্ছে না তো, ক্যানগুলোর মধ্যে আছে, চলে আসবে। দেখবেন রিজার্ভেশন পয়েন্ট, একটা জাস্ট প্যানেল একটা ক্যানে রয়েছে, একটা জাস্ট তুলে দিয়ে সামনে ফেলে দিলেই খেলা যাতে হয়ে যাবে। প্রথম কথা, তিনি আলটিমেটলি সময়টা কিল করার চেষ্টা করলেন। কালকেও আবার এক পক্ষ তো কালকেও বলতে চাইছিলেন, যাক সেটুকু অ্যালাউ করলো না, কারণ আবার মাঝখান থেকে ওনাকে হাফ বলতে দেবে, এই ভাব বলতে কোর্ট অ্যালাউ করেনি। কোর্ট অ্যাডভোকেট কৃষ্ণদত্ত স্যারের সাবমিশন মেনে নিয়েছে এবং 12 তারিখে তাকে শেষ করতে বলা হয়েছে, যাতে তিনি তার আর্গুমেন্ট শেষ করবেন। কোর্ট খুব দ্রুত নিষ্পত্তি চাইছে। কোর্ট এখানে এটা ট্রায়াল, এটা বুঝতে হবে, এটা অ্যাপিল কোর্ট, কিছু কিছু পোর্শনের উপর শুনানি হয়। এন্টার পুরো শুনানির জন্য আপনার ওদিকে চলে যেতে হবে আপনার ট্রায়াল কোর্টে। তো ট্রায়াল কোর্টে যে বিষয়টা করা হয়েছে তার বেসিসে ডিভিশন বেঞ্চে শুনানি হচ্ছে এবং সেই সেগুলো অ্যাসার্টেন করা হবে। ফিরদৌস শামীমবাবু আজকে তার পক্ষ থেকে তিনি বলেছেন তার ক্যান্টু অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে, তিনি ক্যান্টুরে বলবেন। তরুণজ্যোতি স্যার সৌম্য স্যারের পরে হয়তো তরুণজ্যোতি স্যার বলবেন। তো সেগুলোতে দেখবেন আসল জিনিসগুলো সামনে আসবে। প্রচুর জিনিস রয়েছে। এখনো পর্যন্ত জিতেই গেল এমনটা কেউ নয়, কারণ আজকে যেটুকু হচ্ছে স্মরণ শূন্য, আমরা পড়ি না স্মরণ শূন্য। আলটিমেটলি পুরো 360 ডিগ্রি ঘুরে আসে, আবার সেই একই জায়গায় অবস্থান করলেন যেখানে নিড ফর জিরো, কিচ্ছু নেই, নাথিং। কোনো যে আর মানে অ্যাকচুয়ালি পড়াশোনাটা সেই লেভেলে হয়নি। একটা এত বড় একটা মামলা, সেই মামলার মধ্যে আপনি আর দেখবেন ভুলে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, হাত টানোর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি বলার মতন তো কিছু নেই, বলবেটা কি বলবে? এখান থেকে ওখান থেকে খুঁজে পাচ্ছে না। কটা সুপ্রিম কোর্টে এসএসসি অনলাইন নিয়ে চলে এসছে, সেগুলোই বলছে এখানে চলে হয়েছে তাই হচ্ছে। আরে এটার তো কাউন্টার তো 100 কাউন্টার পাওয়া যাবে, 100 অর্ডার পাওয়া যাবে। 2025-এ 9টা অর্ডার রয়েছে, বেশি দূর যেতে না। আমাদের এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলাই রয়েছে এই জিনিস, যেখানে সুপ্রিম কোর্ট কতদিন পরে গিয়ে মামলা ডিল অফ কনভার্সন গাড়ি জুয়ে সেখানে এতগুলো জিনিস অ্যাসার্টেন হয়ে টোটাল 26,000টাকে স্যাটিসফাইড করেছে। দুর্নীতি পেলে তো করবেই কোর্ট। এখন দেখা যাক
বঞ্চিতদের হয়েছে, এই যে এখন আওয়াজ তুলছে না, এটা একটা টাইম আওয়াজ তুলতে হবে। তার কারণ হচ্ছে যখন আর পথ পাবে না পালানোর, তখন এই পিটিশনারদের চাকরির দাবি হয়তো তারাও করবে। যাক, এই ছিল গুরুত্বপূর্ণ আজকের কিছু ছোট্ট লিটিল আপডেট। স্মরণশূন্য বিবাদী পক্ষের আর্গুমেন্টের উপর জোর দেবেন, কারণ তার আগে যারা আর্গুমেন্ট করবে তারা খালি চোখে কিছু দেখতে পাচ্ছে না। তারা দুর্নীতিও খুঁজে পাবে না, তারা বেনিয়মও খুঁজে পাবে না, তারা কিছু হবে না। বিবাদী পক্ষের আর্গুমেন্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট।